Good morning. আমরা লাস্ট ক্লাসে রিভার ট্রান্সপোর্টেশন দেখছিলাম। আজকে আমরা শুরু করব ক্লাসিফিকেশন অফ লোড। লোড কি আমরা লাস্ট ক্লাসে দেখেছি। লোড আমরা ডিফাইন করেছি অ্যামাউন্ট অফ মেটেরিয়াল দ্যাট আ রিভার ক্যারিজ এট এনি পয়েন্ট ইজ কল্ড ইটস লোড। এবং তোমাদের মনে আছে how we measure load in terms of ton, কেন সেটা এক্সপ্লেন করেছি। ক্লাসিফিকেশন অফ লোড, ক্লাসিফিকেশন বলতে এখানে মেইনলি বোঝানো হচ্ছে কি কি ফর্মে লোড পানিতে থাকে বা কি what are the different forms or types of load that we have to discuss in river engineering or flow of water and debris through river or running water body. দেখো এখানে বলা আছে যে লোড ক্যারিড ইন সলিউশন, এখানে বলা আছে লোড ক্যারিড ইন সলিউশন অর অ্যাজ সেডিমেন্ট। যেটা লোড, যে লোডটা ইজ ক্যারিড ইন সলিউশন এটা ডিজলভড অবস্থায় থাকে, আয়ন ফর্মে থাকে তোমরা জানো, এবং সেটাকে আমরা বলি ডিজলভ লোড। আর যেটা সেডিমেন্ট অবস্থায় থাকে সেটাকে আমরা বলি সাসপেন্ডেড লোড। So there are two types of loads, একটা হলো sediment load আর একটা হলো dissolved load, and there is a third type যেটাকে আমরা বলি bed load. So তার মানে একটা হলো আয়ন ফর্মে থাকে সলিউশনে, সেটা হলো dissolved load, একটা হলো ভাসমান অবস্থায় থাকে পানিতে এবং সেটা মেকানিক্যালি একটা পার্টিকেল যেটা পানির মধ্যে ভাসতে ভাসতে একখান থেকে অন্যখানে যায়, সেটাকে আমরা বলছি সাসপেন্ডেড লোড। আর যেটা ডিজলভড অবস্থায় নেই, সাসপেন্ডেড অবস্থায় নেই, রিভারের বেডে যে জমা হয়েছে সেটাকে আমরা বলি বেড লোড। সো লেটস সি হাউ দিস থ্রি আর ডিফাইন্ড। ডিজলভড লোড, এটা হলো দিস আর দ্য সলিউবল মেটেরিয়ালস। অফকোর্স পানিতে ডিজলভ সেটাই হবে যেসব মেটেরিয়াল পানিতে সলিউবল আর পানির মধ্যে যেটা দ্রবীভূত হয়, and are carried in solution in the form of ions as I mentioned. The amount of dissolved load, অর্থাৎ আমরা আগেই জানি যে আমরা টনে এটাকে জাজ করি বা মেজার করি। Amount of dissolved load depends on number 1 climate, number 2 season, number 3 geologic setting. Climate আর season কেন তোমরা জানো যে পানিতে যদি আমরা বলি যে আমরা চিনি ডিজলভ করব, তাহলে আমি এক গ্লাস পানিতে যদি চিনি নেই এবং চিনি গোলাতে থাকি, তাহলে একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে চিনি অ্যাড করার পরে এটা অ্যাড করা যাবে না বা সলিউবল হবে না, ডিজলভড হবে না। তারপরও যদি আমরা টেম্পারেচার বাড়াই বা কমাই তখন কিন্তু আরো বেশি বা কম চিনি পানিতে ডিজলভড হতে পারে। So amount of material যেটা পানিতে dissolved হবে নদীতেও will depend on partly temperature, and temperature is a function of climate and season. So you can understand with climate and season the temperature varies, and so is the amount of dissolved load or the capacity of water to carry the dissolved load along the downstream direction. একইভাবে জিওলজিক সেটিং এর উপর নির্ভর করে। কেন? কারণ জিওলজিক সেটিং এর উপরে, তোমরা জিওলজি ক্লাস করছো, তোমরা জিওলজিক্যাল সেটিং এর উপরে এই জন্যই নির্ভর করে কারণ জিওলজি ডিটারমাইন্স যে কোন জায়গায় কি টাইপের মেটেরিয়াল থাকবে। সুতরাং আমি পানির মধ্যে কি চিনি দিচ্ছি, লবণ দিচ্ছি বা নাকি অন্য কিছু দিচ্ছি, দ্যাট উইল কাম ফ্রম দ্য জিওলজিক সেটিং। এখানে অফকোর্স চিনি বা লবণ আসবে না, এখানে যে সেডিমেন্ট বা আর্ট মেটেরিয়াল সেটাই আসবে, and which will be governed by the geologic setting we are talking about. অর্থাৎ কোথায় এটা এবং কোন সিজন, ক্লাইমেট কিরকম, এই সব কিছুর উপরেই ডিজলভড লোডের পরিমাণ নির্ভর করবে। এরপরে হচ্ছে সাসপেন্ডেড লোড। দিস ইজ দ্য লোড ক্যারিড মেকানিক্যালি। দেখো যেটা আমি আগেই বলেছি, এটা পানিতে পার্টিকেল গুলো ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ এটা কিন্তু কোনো আয়ন ফর্মে থাকে না, সেই জন্য এটাকে বলা হয় মেকানিক্যালি, এটা পানির মধ্যে ট্রান্সপোর্টেড হয়। These are the particles of solid matter. তোমরা মনে করতে পারো যে পার্টিকেল গুলো তোমরা যেরকম মেটেরিয়াল ল্যাবে টেস্ট করো এবং পার্টিকেল গুলোকে একটা ইকুইভ্যালেন্ট
স্ফিয়ার বা তার একটা ডায়ামিটার আছে এরকম ভাবে আমরা কল্পনা করি, এখানেও তাই তোমরা কল্পনা করতে পারো। So these are the particles of solid matter that are swept along the turbulent current of the stream and remain in suspension. অর্থাৎ এই ম্যাটেরিয়ালগুলো সাসপেন্ডেড অবস্থায় থাকে, ভাসমান অবস্থায় থাকে। Remain in suspension মানে ভাসমান অবস্থায় থাকা। The amount of this load depends upon, এটা আবার কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, intensity of the turbulence of water and terminal velocity of each individual particle. মানে কি ইন্টেন্সিটি অফ টার্বুলেন্স কি মানে এই যে বর্ষার সময় বাংলাদেশের নদীতে যদি তোমরা তাকাও ব্রিজের উপর থেকে স্পেশালি, তাহলে দেখবে যে ব্রিজের পিয়ার এর কাছে নদীর পানি খুব খরস্রোতা এবং আসছে এবং পিয়ারের কাছে এসে পানিটা ঘুরপাক খাচ্ছে। এইটা এটা খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ আমি তোমাদেরকে বলছি, দিস ইজ সাইন অফ প্রেজেন্স অফ টার্বুলেন্স ইন ওয়াটার, অর্থাৎ দিস রিভার ইজ কোয়াইট টার্বুলেন্ট। এবং টার্বুলেন্ট আমরা বাংলায় হয়তো এটাকে আমরা খরস্রোতা বলতে পারি, এরকম ভাবে আমরা এক্সপ্লেইন করতে পারি, বা টার্বুলেন্স ইজ এ হাইড্রোলিক টার্ম which has meaning. আর টার্মিনাল ভেলোসিটি অফ ইচ ইন্ডিভিজুয়াল পার্টিকেল, এটা কি? এটা হলো টার্মিনাল ভেলোসিটি মানে, আমার মনে হয় তোমরা এটা ফিজিক্সে পড়ে এসছো, একটা মেটেরিয়াল, সে একটা পাথরের টুকরা বা একটা ইটের টুকরা অর পার্টিকেল অফ দ্য আর্থ, এটাকে যদি আমরা বাতাসে ছেড়ে দেই এবং এই পার্টিকেলটা বাতাসের মধ্যে ফ্রিলি ফল করে, যেখানে সাইড থেকে কোনো বাতাস বা অন্য কোনো ফোর্স কাজ করে না, সে অবস্থায় এই পার্টিকেল পি যদি বাতাস এর মধ্যে ফ্রিলি পড়ে, তাহলে এটার যে ফ্রি ফলিং ভেলোসিটি উইদাউট এনি ইনফ্লুয়েন্স অফ এনি আদার ফোর্স, সেটাকে আমরা বলি এই পার্টিকেল পি এর টার্মিনাল ভেলোসিটি ইন এয়ার। এটা ল্যাবেও তোমরা টেস্ট করেছো, ফিজিক্স ক্লাসে তোমরা টেস্ট করেছো, একটা ভ্যাকুয়ামের মধ্যে একটা 1 মিটার লম্বা বা এরকম 1.5 মিটার লম্বা একটা ভ্যাকুয়াম জারের মধ্যে একটা মেটেরিয়াল মোস্ট লাইকলি ফেদার নিয়ে এবং দুই মুখ বন্ধ করে, দুই মুখ এই জন্য বন্ধ করা হয়েছে যেন এখানে কোনো বাইরের কোনো ইনফ্লুয়েন্স আসতে না পারে। তারপরে এরকম মেটেরিয়াল নিয়ে জারটাকে আপসাইড ডাউন করে দিলে, অর্থাৎ উপরেরটা নিচে, নিচেরটা উপরে করে দিলে মেটেরিয়ালটা বা ফেদারটা এই জারের এক পাশ থেকে অন্য পাশে যায়, যার ডিস্টেন্স আমরা জানি। সো আমাদের কাজ হচ্ছে টাইমটা মেজার করা, এবং এখানে যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এই জারের এক পাশ থেকে অন্য পাশে মেটেরিয়ালটা যেতে কত সময় নেয়, সেটাই হচ্ছে টাইম টু ট্রাভেল দ্যাট ডিস্টেন্স অফ দ্য জার অর দ্য লেংথ অফ দ্য জার। এবং এই ডিস্টেন্স বাই টাইম করে আমরা সেই মেটেরিয়ালের ওই মিডিয়ামে অর্থাৎ এয়ারে দ্য টার্মিনাল ভেলোসিটি আমরা বের করি। সো টার্মিনাল ভেলোসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা একটু পরেই দেখবো যে টার্মিনাল ভেলোসিটি কেন ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে বেড লোড। যে মেটেরিয়াল ডিজলভড হয়নি পানিতে, অর্থাৎ আয়ন ফর্মে যায়নি, যা মেকানিক্যালি পানিতে ভাসছে না বা সাসপেন্ডেড অবস্থায় নেই, ইজ নট রিমেইনিং ইন সাসপেনশন, তাহলে এই মেটেরিয়াল তো বস্তুর অবিনাশিতাবাদ সূত্র অনুযায়ী এটাতে কোথাও না কোথাও আছে। দ্যাট ইজ ইন দ্য রিভার বেড, অর্থাৎ রিভার এর যে বটম, আমরা রিভারের উপরটা দেখি, পানির সারফেসটা দেখি, কিন্তু অফকোর্স এই পানির কলামটা দাঁড়িয়ে আছে একটা রিভার বেডের উপরে, যেটা মানে বেডটা হচ্ছে একটা আর্থ সারফেস। এই আর্থ সারফেসের উপরে কিছু মেটেরিয়াল যে জমা হবে, সেটাকে আমরা বলি বেড লোড। These are solid particles which move along the river bed. Bed load mainly consists of gravel and sand. দেখো, অর্থাৎ বেসিক্যালি একটু বড় যেসব পার্টিকেল, যেটাকে আমরা গ্রাভেল, পাথর বা স্যান্ড বলছি, তোমরা জানো যে তোমরা মেটেরিয়াল ল্যাবে যখন টেস্ট করেছো, you have seen that sand particles are larger in particle size than clay particles. So basically the theory is the relatively heavier particles, the larger sized particles will go to the river bed, and that's what we call bed load. আমার মনে হয় তোমরা লাস্ট ক্লাসে আমরা যে ডিসকাস করেছি কম্পিটেন্স, ক্যাপাসিটি, আমার মনে হয় এখানে আমরা থিওরিগুলো ডিসকাস করেছিলাম, এবং উইথ দ্যাট থিওরি ইউ অলসো ক্যান জাস্টিফাই যে ভারী লোড, বড় লোড কেন রিভারের বেডে যে জমা হবে। সো আমি তোমাদেরকে এখানে
এরকম একটা শর্ট কোশ্চেন দিতে পারি যে why the gravel and the sand particles or the larger sized particles will become bed load. You can justify it with the competence and capacity theory that we discussed in the previous class. We also discussed a question, তোমাদের মনে আছে যে river bank protection এর একটা question আমরা এখানে ডিসকাস করেছিলাম, if you remember. So this is another question that we discussed here যে anyway, movement of bed load. There are different types of movement of bed load. সেখানে আমরা বেসিক্যালি তিনটা টাইপ আমরা ডিসকাস করব। একটা হচ্ছে সালটেশন, একটা রোলিং, একটা স্লাইডিং। The best way to explain the three movements is through this diagram. Let me explain rolling and sliding first and then saltation. This is rolling, this is sliding. You see, rolling is true for particles যেগুলো perfectly spherical, অর্থাৎ বলের মতো। কেন? কারণ these particles are so evenly shaped like ball, and you know যে একটা ফুটবল বা একটা যে কোনো বল আমরা যদি গড়ায় দেই, আমরা যদি গড়ায় ছেড়ে দেই তাহলে এটা কিন্তু গড়ায় যায় because of the shape. That's why this is called rolling. And some particles যেগুলো পাহাড় থেকে যে পার্টিকেল গুলো এসছে অনেক দূর ট্রাভেল করে এসছে রিভার বেডেই, এগুলো কি হয় ওই উৎপত্তি থেকে কয়েকশো কিলোমিটার এরকম ট্রাভেল করে আসার ফলে এগুলো যেহেতু রোল করে, রোল করতে করতে এগুলো সারফেস আরো স্মুথ হয় and they become very easy to roll. But there are few particles যেগুলো এরকম স্ফেরিক্যাল হয় না, যার ফলে বলের মতো এটা রোল করে না। যদি একটা বল ঠিক স্ফেরিক্যাল না হয় এবং আমরা সেটা গড়ায় দিই তাহলে কিন্তু এটা রোল করবে না। What it will do, যদি আমরা ফোর্স করি, it will slide. So এখানেও রিভারের যে কারেন্ট আছে সেটা এই দিক থেকে এই দিকে আমরা ধরে নিচ্ছি, এবং সেটা এদিক থেকে এদিকে হওয়ার কারণে কিছু মেটেরিয়াল যেগুলো স্ফেরিক্যাল সেগুলো রোল করে, আর যেগুলো স্ফেরিক্যাল না আঁকা বাঁকা সেগুলো স্লাইড করে। So this is called sliding. Next is saltation. What is saltation? Saltation is shown in this diagram. এখানে তিনটা বলের মতো আঁকা আছে। বল 1 ধরে নাও at time t1, বল 2 at time t2 এবং বল 3 at time t3. জিনিসটা কি? আমরা অলরেডি কম্পিটেন্স এবং ক্যাপাসিটির ডেফিনিশন আমরা দেখেছি লাস্ট ক্লাসে। বন্যার শুরুতে বা বর্ষার সময় কি হয়, এই ধরো আমাদের এখানে এখন বর্ষাকাল শুরু হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে এবং বৃষ্টির ফলে চারপাশ থেকে পানি নদীতে এসে পড়ছে, যার ফলে নদীর পানির গতিবেগ বাড়ছে এবং পানির পরিমাণও বাড়ছে। তো গতিবেগ যখন বাড়ে, গতিবেগ বাড়া মানে ভি, মানে ভেলোসিটি বাড়া, আর ডিসচার্জ বাড়া মানে কিউ বাড়া। একটা হলো মিটার পার সেকেন্ড উইচ ইজ ভি, আর কিউ হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ফ্লো অফ ওয়াটার। এই যখন বন্যার শুরু, যে আমরা এরপর একটা টপিক আমরা বন্যা দেখবো যে কি করে বন্যা হয় এবং what are the impacts on geomorphology of flood এবং how the flood occurs. তো এখানে কি হয়, বন্যা যখন শুরু হতে থাকে তখন ভি বাড়তে থাকে কারণ কিউ বাড়তে থাকে, এবং there is an empirical relationship, Q is equal to V into A. Q is equal to V into A, যেখানে V হচ্ছে velocity of water আর A হচ্ছে area of cross section of river. অর্থাৎ একটা নদী আমরা প্ল্যানে দেখছি এরকম বয়ে যাচ্ছে, এখানে আমরা যদি কেটে, এটা কিন্তু প্ল্যান, এখানে আমরা যদি কেটে ফেলি তাহলে এই কিউ আর ভি দুইটাই হচ্ছে এই ডিরেকশনে,
কিউ আর ভি দুইটাই হচ্ছে ভেক্টর। আর এ হচ্ছে এরিয়া অফ দ্য ক্রস সেকশন অফ দ্য সারফেস, এই যে হলুদ দাগ দিয়ে যে দেখালাম, এই লাইন বরাবর পারপেন্ডিকুলার টু দ্য পেপার যদি আমরা যে সারফেসটা নিব উইচ ইজ দ্য ক্রস সেকশন অফ দ্য রিভার, সেটা হচ্ছে এ। অর্থাৎ এই ক্রস সেকশন দিয়ে যে ভেলোসিটিতে পানি বের হয়ে যায় এবং যেই কিউবিক মিটার পার সেকেন্ড বা কিউবিক মিটার পার আওয়ার পরিমাণ পানি বের হয়ে যায়, সেই কিউ এবং সেই ভি ওই ক্রস সেকশনের এ দিয়ে এই ইকুয়েশন দিয়ে কানেক্টেড। সো যখন বর্ষার শুরুতে কিউ বাড়তে থাকে এবং ভি বাড়তে থাকে, তখন কি হয় তোমরা জানো যে ভি এর সঙ্গে কম্পিটেন্সের সম্পর্ক আছে, এবং কম্পিটেন্স কি তোমরা জানো যে ম্যাক্সিমাম সাইজ অফ দ্য পার্টিকেল। যখন ভি এমন বাড়ে যে এটার কম্পিটেন্স বেড়ে যায় মোর দ্যান দ্য সাইজ অফ দিস পার্টিকেল উইচ ইজ T1, আমরা যেটা এখানে বলছি T1 টাইমে যে পার্টিকেল আছে তার থেকে যদি ভেলোসিটি বেড়ে যায়, এর সাইজের থেকে যদি কম্পিটেন্স বেড়ে যায়, তখন কি হয় এটা অন্য আরেকটা টাইমে T2 তে লাফ দিয়ে এখানে চলে আসে পার্টিকেল T2। এরকম করে যখন বন্যা চলতে থাকে, ভেলোসিটি অনেক বেশি থাকে, তখন এই পার্টিকেলটা ভাসতে থাকে পানির মধ্যে, সাসপেন্ডেড অবস্থায় থাকে। সাসপেন্ডেড অবস্থায় থাকা কি আমরা একটু আগেই দেখেছি। এরপরে বন্যা আবার কমতে থাকে, তখন বর্ষাকাল শেষ হয়, তখন কিউ কমতে থাকে, কিউ কমলে ভি কমতে থাকে, এবং ভি কমলে যখন এর কম্পিটেন্স এমন একটা পর্যায়ে যায় যার ভ্যালু এই পার্টিকেল সাইজের থেকে ছোট, তখন এটা কি হবে, এই পার্টিকেলটা T3 টাইমে আবার রিভারের বেডে আসবে। সুতরাং আমি এই জন্য বলেছিলাম যে পার্টিকেল 1 is at time T1, পার্টিকেল 2 is at time T2 and particle 3 is at a time T3। অর্থাৎ আমি এটাই বুঝাতে চাচ্ছি যে এই যে পার্টিকেলটা রিভার বেড থেকে লাফ দিয়ে সাসপেন্ডেড অবস্থায় আসলো এবং এটা আবার রিভারের বেডে ফেরত গেল, এটা কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে। অর্থাৎ পুরো বর্ষাকাল জুড়ে এই অ্যাকশনটা হয় বা অ্যাক্টিভিটিটা হয়। এবং এই টাইপের মুভমেন্ট প্যাটার্ন, যেভাবে রিভার বেডের মেটেরিয়াল কিছুক্ষণ রিভার বেডে থাকে, কিছুক্ষণ সাসপেন্ডেড থাকে এবং আবার রিভারের বেডে ফেরত আসে, এই টাইপের মুভমেন্টকে বলা হয় সালটেশন। ক্লিয়ার? So these are the three types of movement that the bed load shows. আমি তোমাদেরকে বলেছিলাম যে একটু পরে আমরা বলবো যে রিভার চেঞ্জেস ইন দ্য ফ্লাড, আওয়ার নেক্সট টপিক। প্রত্যেক বছর বাংলাদেশে বন্যা হয় এবং বন্যার পরে দেখা যায় যে নদী তার গতিপথ পরিবর্তন করেছে। যেখানে নদী ছিল সেখানে এখন জমি, আর যেখানে জমি ছিল সেখানে নদীর পাড় ভেঙে সেখান থেকে নদী প্রবাহিত হচ্ছে। এটা বাংলাদেশে প্রতি বছর হয়। তোমাদের যাদের বাড়ি নদীর পাড়ে বা এমন জায়গায় যেখানে নদী আশেপাশে আছে, তোমরা এটা খুব ভালো জানো। আর যাদের বাড়ি এরকম না, তারা অ্যাটলিস্ট প্রতি বছর বন্যার সময় বা বন্যার এখনো তোমরা খবরে দেখবে নদীর পাড় বিভিন্ন জায়গায় ভাঙছে। এই যে নদীর পাড় ভাঙছে বা অন্য কোনো জায়গায় চর তৈরি হয়, নতুন ল্যান্ড তৈরি হচ্ছে, these are all the changes that occur in a channel during the flood. চ্যানেল মানে হচ্ছে রিভার। চ্যানেল রিভার বিভিন্ন দেশের বইয়ে কোনোখানে চ্যানেল বলে, কোনোখানে রিভার বলে, কোনোখানে স্ট্রিম বলে। all are running water bodies. এখন স্কেল অফ স্ট্রিম, চ্যানেল আর রিভার আর ডিফারেন্ট। বাংলাদেশের নদীগুলো আর রিয়েলি বিগ রিভার্স, অ্যান্ড বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, these fall in the category of the largest rivers in the world. So তোমরা পৃথিবীর অন্য দেশে যে যদি ছোট একটা খালের মতো দেখো এবং তারা সেটাকে নদী বলে, don't get surprised because you are from Bangladesh and you are used to seeing Podda, Meghna, Jamuna, which we call river, but river in this scale are very rare in the world even. So some people call it channel, some people call it stream. No matter what, all indicate running water or running water body. So channel changes in the flood. So বাংলাদেশের যে নদীগুলো এগুলো এত বড় যে এই নদীর মধ্যে যে মরফোলজিক্যাল চেঞ্জ হয় ডিউরিং ফ্লাড, this is very unique and the scale is very big. So understanding the channel changes in the flood is very important for civil engineers in Bangladesh, because বাংলাদেশের নদীতে যে পরিমাণ চেঞ্জ হয় এবং যে স্কেলের চেঞ্জ হয়, that's very rare. And
আন্ডারস্ট্যান্ডিং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ একটু আগে আমি বলেছি যে বিভিন্ন জায়গায় নদীর পাড় ভাঙে এবং পার করে। সো নদী কিন্তু বাংলাদেশের জীবন এবং মানুষের জীবিকার জন্য খুব অপরিহার্য একটা অঙ্গ। আমরা মনে করছি জাস্ট ওয়াটার ফ্লোয়িং থ্রু আ বডি, নো, ইটস নট দ্যাট। যেখানে নদী আছে সেখানে ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইজি, ভেরি চিপ, এবং নদী পথে বাংলাদেশে প্রচুর মেটেরিয়াল একখান থেকে অন্যখানে যায়। নদীর পারে হাট বাজার বসে, নদীর পারে পণ্য পরিবহন ইজি, নদীর পারে বড় বড় ইন্ডাস্ট্রি হয় বাংলাদেশে। ইফ ইউ ওয়ান্ট টু বিলিভ ইট, ইউ ক্যান ক্রস মেঘনা ব্রিজ অ্যান্ড সি যে দুই পাশে, বা কাঁচপুর ব্রিজ, তোমরা দেখবে যে দুই পাশে নদীর পারে কত ইন্ডাস্ট্রি। একটা তো কথাই আছে যে ঢাকা বুড়িগঙ্গা নদীর পারে অবস্থিত। কেন? বিকজ নদীর পারে হলে বাংলাদেশে যে ঢাকার চারপাশে কিন্তু নদী আছে, চারপাশে, এবং ঢাকা কিন্তু সারাউন্ডেড বাই রিভার। সো অরিজিনালি যখন ঢাকাকে বাংলাদেশের রাজধানী করা হয়েছে তখন বেসিক্যালি এটা করা হয়েছে কারণ এটা চারপাশে নদী আছে। সো ইট ওয়াজ অ্যাসিউম দ্যাট communication with Dhaka and other parts of the Bangladesh will be very easy because this is surrounded by rivers. So traditionally বাংলাদেশের মানুষের জীবন জীবিকা এবং অর্থনীতি বিরাট একটা অংশ এই নদীর সঙ্গে জড়িত। ইকুয়ালি যখন নদীতে ভাঙন হয় বা নদীর পাড় ভাঙে, you can understand many people lost their asset এবং many people lost their lifetime asset. And this loss of asset leads to poverty. And আমরা তো SDG বলছি, আমরা poverty alleviation বলছি. So much of poverty in Bangladesh is rendered or is basically caused by this impact of flood and river bank erosion. Bank erosion নামটা তোমরা erosion তোমরা পরিচিত, bank erosion মানে হচ্ছে river bank বা নদীর পাড় ভাঙা, নদীর ভাঙন সোজা কথা। এই ভাঙন কেন হয়, কেন অন্যখানে চর হয়, all these are connected with this topic, channel changes in the flood. আমি এতগুলো কথা এই জন্যই বললাম যে এইটা একটা শর্ট কোয়েশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট। why is this topic important? Why channel changes in the flood is important for Bangladesh? Anyway, to understand this, we have to look at this stage discharge diagram. এই ডায়াগ্রামটাকে বলে stage discharge diagram কারণ এটার এক অ্যাক্সিসে আছে স্টেজ আর এক অ্যাক্সিসে আছে ডিসচার্জ। ডিসচার্জ একটু আগে আমি ডিসকাস করেছি, কিউবিক মিটার পার আওয়ার, কিউবিক ফিট পার আওয়ার, এগুলো হলো ডিসচার্জ। এবং ডিসচার্জ কোনখানে মেজার করে সেটা আমি তোমাদেরকে দেখিয়েছি। ডিসচার্জ ইজ আ ভেক্টর। What is stage? Stage is the elevation of the surface of water, for example in a river, measured from a fixed datum. Let me show you a diagram. Right. এখানে দেখো একটা কথা লেখা আছে, গেজ হাইট। এটা একটা রিভার, এটা হলো চারটা ক্রস সেকশন আমরা এখানে দেখাচ্ছি, সেপ্টেম্বর 9, 15, অক্টোবর 14, প্রত্যেকটাই হচ্ছে একটা ক্রস সেকশন অফ দ্য রিভার। অর্থাৎ একটা রিভারকে কেটে লম্বা লম্বা ভাবে আমরা যদি তাকাই আমরা যা দেখতে পাবো এইটা, এই ডায়াগ্রামটা সেটাই। এবং নদীর পাড়ে একটা গেজ থাকে, গেজ স্কেল। তোমরা অনেক জায়গায় পিয়ার এর ব্রিজের পিয়ার এর সঙ্গে দেখবে স্কেল লাগানো আছে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড গেজ। অর্থাৎ এই গেজটা হচ্ছে একটা স্কেল, যে স্কেলে আমরা নদীর পানির উচ্চতা মাপি। একটু লক্ষ্য করো এই স্কেলের জিরোটা কই, এইখানে। এই জিরোটা হচ্ছে ডেটাম। ফর এক্সাম্পল ইট ক্যান বি মিন সি লেভেল, MSL, তোমরা সার্ভে থেকে জেনেছো মিন সি লেভেল।
সো নদীর পানির উচ্চতা এই গেজের 0 থেকে যখন আমরা মেজার করি তাকে আমরা বলি স্টেজ। I hope you understand what I mean by stage. এবং এই ডায়াগ্রামে আমরা একটা রিভারের ক্রস সেকশন একই জায়গা, সেম জায়গা রিভারের, বর্ষার সময় যদি আমরা ধরে নিই যে সেপ্টেম্বরে বর্ষা শুরু হয় এবং অক্টোবর পর্যন্ত বর্ষা কন্টিনিউ করে, তাহলে এই অ্যাপ্রক্সিমেটলি 1-1.5 মাসের মধ্যে এই নদীর একই জায়গা এরকম ভাবে চেঞ্জ হয়, একই ক্রস সেকশন এভাবে চেঞ্জ হয়। তোমরা দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর 9 দেয়া আছে 635 CFS cubic feet per second or 18 cubic meter per second, এটার কিউ। সেপ্টেম্বর 15 এ দেয়া আছে 6560, অ্যাপ্রক্সিমেটলি 10 টাইমস বেড়ে যায় কিউ সেপ্টেম্বর 9 থেকে। সেটা আবার অ্যাপ্রক্সিমেটলি আবার 10 টাইমস বাড়ে অক্টোবর 14 অ্যাপ্রক্সিমেটলি, এবং তারপরে অক্টোবর 26 সেটা কমে আসে অ্যাপ্রক্সিমেটলি 1/3 এর মতো হয় সে। সো এবং একই সাথে যে জিনিসটা তোমরা দেখো যে আমরা যেহেতু স্টেজ ডিসচার্জের ভ্যারিয়েশন দেখছি, আমি ততক্ষণ কিউ এর কথা বললাম, ডিসচার্জের কথা বললাম কিউ, তাহলে এখানে স্টেজও কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এবং স্টেজ যে চেঞ্জ হচ্ছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ যে সেপ্টেম্বর 9 ওয়াটারের লেভেল যে এখানে আছে, সেপ্টেম্বর 15 এটার লেভেল আর উপরে উঠে গেছে, তার মানে স্টেজ বেড়ে গেছে। প্লিজ রিমেম্বার স্টেজ ইজ মেজার্ড ফ্রম 0 অফ দিস স্কেল। এবং অক্টোবর 14 ওয়াটার লেভেল আরো উপরে উঠে গেছে, মানে স্টেজ বেড়েছে। অক্টোবর 26 স্টেজ কমে আসছে। That is what we can see from here. This is the real representation of cross section and stage discharge variation. But we want to know the theory, why it happens so. Please remember this. Tomader handout eta ache. Remember this. We go back to the topic, keeping this picture in your mind, or you can keep this open in your handout. This is where we are. Hello, sir. হ্যাঁ বলো, বলো। Anyway, আচ্ছা একটা মানে কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ওই লাস্টে স্যার কোশ্চেনটা বললেন কেন স্টেজে, মানে কি জানি বললেন, এটা মানে বুঝতে পারি নাই। আমি বলেছি why this topic is important for Bangladesh. ও আচ্ছা স্যার, জি স্যার কন্টিনিউ করেন। আমি তো লিখে দিয়েছি এখানে, দেখো ঠিক আছে। জি স্যার। Now we come back to the theory of stage discharge variation. Stage আর discharge কিভাবে vary করে তোমরা ওই ডায়াগ্রামে দেখেছো, and this is the representation of the relationship in graph. অর্থাৎ বর্ষার যখন শুরু, তখন আমরা এই গ্রাফের 0-0 পয়েন্টে আছি। যখন বর্ষার শুরু, সেখান থেকে এই গ্রাফটা আঁকা শুরু হয়েছে। অর্থাৎ এর আগে স্টেজ ছিল না বা ডিসচার্জ ছিল না তা না, বর্ষার শুরুটা আমরা এখানে দেখাচ্ছি এই গ্রাফের 0-0টা। এখন নদীতে পানি বাড়ছে, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি নদীর পানি আস্তে আস্তে উঠছে। তার কারণ বেসিক্যালি হচ্ছে যে ডিসচার্জ বাড়ছে, চারপাশ থেকে পানি আসছে, সেই জন্য ডিসচার্জ বাড়ছে এবং স্টেজ উঠছে। তখন নদীটা এই পথ দিয়ে যেতে থাকে, এটা হলো রাইজিং স্টেজ, অর্থাৎ ডিসচার্জ স্টেজ বাড়ছে। স্টেজ যেটা বাড়ছে আমরা খালি চোখেই দেখতে পাই, ডিসচার্জ মেজার করতে হয়, বাট স্টেজ বাড়াটা আমরা খালি চোখেই দেখতে পাই, কারণ পানির লেভেল বাড়ছে। হোক এটা মিন 0 থেকে, কিন্তু পানি বাড়লে তো স্টেজ বাড়বে। এই পার্টটাকে স্টেজ ডিসচার্জ কার্ভের এই পার্টটাকে আমরা বলি রাইজিং স্টেজ, মিনস স্টেজ ইজ রাইজিং। সো অ্যাজ লং অ্যাজ স্টেজ ইজ রাইজিং, দ্য রাইজিং স্টেজ কন্টিনিউস, and it continues up to the point of H max, karan this is the point when stage is the maximum. Stage is represented by H, as you can see in this graph, and H max is the point when stage is the highest. So up till this point we call it rising stage. jar pore amra etake boli falling stage, karan H max er por theke H is reducing from H max, and we call it falling stage. এর মধ্যে রাইজিং স্টেজে একটা পয়েন্ট আসে where Q is equal to Q max, এর বেশি Q এখানে আসে না, and that is the peak of the year
of the flood season, যখন Q max হয়. So this is how the stage discharge curve is represented, as you can see. A stage discharge curve কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং রিভারে ডিসচার্জ হচ্ছে কিউবিক মিটার পার আওয়ার, অর্থাৎ নদীর একটা ক্রস সেকশনে 1 ঘন্টায় যত কিউবিক মিটার পানি ফ্লো করে সেইটা হচ্ছে কিউ। তো এখন একটা নদীর মধ্যে দিয়ে 1 ঘন্টায় কত পানি ফ্লো করে আমরা কিভাবে মাপবো? নদীর পানি কি আমরা বালতিতে ধরবো? নিশ্চয়ই না। There are ways you will learn in lab, river engineering lab এ, hydraulics lab এ তোমরা এটা শিখবে যে কি করে রিভারের কিউ মাপে। So you understand যে স্টেজ যেরকম আমরা খালি চোখে গেজ বসিয়ে দেখতে পাই, কিউ কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। We need some effort to measure Q. So Q measure করা এত সোজা না। আর নদীর পার, আমরা তো আগেই বলেছি প্রত্যেক বর্ষায় নদীর পার ভাঙে। সো ক্রস সেকশন যে এরিয়া, ক্রস সেকশন এরিয়া কিন্তু চেঞ্জ হয়। সো এক বর্ষায় যদি আমরা স্টেজ ডিসচার্জ কার্ভ এই রিলেশনশিপটা তৈরি করি, পরের বর্ষায় দেখা যায় এটা আর কাজ করছে না। কিন্তু এই গ্রাফটা ওই বছরের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই গ্রাফ থেকে দেখো খুব ইজি, যদি আমরা স্টেজ জানতে পারি, তাহলে আমরা সেখান থেকে ডিসচার্জ জানতে পারি, ডিপেন্ডিং অন এটা কি রাইজিং স্টেজ না ফলিং স্টেজে আছে, রাইট? সুতরাং ডিসচার্জ মাপা যেহেতু কঠিন, সেই জন্য আমরা যদি একবার স্টেজ ডিসচার্জ কার্ভ তৈরি করে রাখি, তাহলে সেখান থেকে শুধু স্টেজ মেপে ডিপেন্ডিং অন আমরা রাইজিং স্টেজে আছি না ফলিং স্টেজে আছি তার উপরে নির্ভর করে আমরা সেখান থেকে কিউ মেজার করতে পারি। এবং এই কিউ মেজারমেন্ট অত্যন্ত জরুরি, কারণ তুমি বুঝতেই পারছো পানির পরিমাণ কত এখান দিয়ে ফ্লো করছে সেটা নির্ভর করে কিউ এর উপরে। এবং আমরা যদি কিউ না জানি, তাহলে আমরা একটা নদীর মধ্যে দিয়ে পানি ফ্লো করছে, সেইটার কিছু অংশ আমরা চাষাবাদের জন্য অর্থাৎ সেচের জন্য নিয়ে আসি, কিছু অংশ আমরা শহরে পানি সাপ্লাই দিই। তোমরা জানো যে ঢাকা শহরে শীতলক্ষ্যা নদী থেকে পানি আসে, সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হয়ে। তাহলে এই যে একটা নদী এবং নদীর যে নাব্যতা, সেই নাব্যতা রক্ষা করেই কিন্তু আমাদের এই পানিগুলো নদী থেকে তুলতে হয়। অর্থাৎ আমরা এমন পরিমাণ পানি কখনোই তুলবো না নদী শুকিয়ে যায়, আমরা সব পানি কখনো তুলে ফেলবো না, কারণ এটার যে পরিবেশগত যে ভারসাম্য সেটা আমাকে রক্ষা করতে দিতে হবে। অর্থাৎ এই নদীটা পানি ফ্লো করছে বলেই আমি এই পানিটা ইউজ করতে পারছি, এবং এই পানিটা যেন নদীতে ফ্লো করে বর্তমানে এবং ভবিষ্যতে, সেটা আমাকে এনশিওর করতে হবে। সুতরাং নদীর পানির ডিসচার্জ আমাকে জানতে হবে, যে কোনো কারণেই আমি এটা ইউজ করি না কেন। So stage discharge curve is very important, এবং stage discharge curve gives us so much of information as I just explained. ঠিক আছে? এবং আরো একটা ব্যাপার আছে, সেটা হলো যে H max হচ্ছে স্টেজ, ম্যাক্সিমাম স্টেজ, অর্থাৎ সোজা বাংলায় যদি আমি বলি, ওই বর্ষায় H max হচ্ছে ম্যাক্সিমাম লেভেল অফ রিভার ওয়াটার যার উপরে পানি ওঠেনি। এরকম তো প্রতি বছর একটা করে H max হয়, এবং এই H max ডেটাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম নদীর পার রক্ষার জন্য আমরা মেটেরিয়াল সাইজ বা কত পরিমাণ মেটেরিয়াল আমরা কিভাবে বের করব, নদীর পারে বাঁধ দেওয়ার জন্য এটা দরকার। ঠিক একইভাবে H max-ও দরকার, যে বাঁধের উচ্চতা কত হবে। So there can be another question around this point. Height of embankment. Decision about
ডিসিশন অ্যাবাউট এমব্যাঙ্কমেন্ট হাইট, অর্থাৎ এমব্যাঙ্কমেন্টের হাইট কত হবে আমরা কিভাবে বের করব। তোমাদের লাস্ট ক্লাসে কি মনে আছে, আমরা যখন রেশনাল মেথড পড়ছিলাম, রেশনাল মেথডে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, লেট মি শো ইউ। রেশনাল মেথডে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আই এর ভ্যালু কিভাবে নিতে হবে। ইফ ইউ রিমেম্বার কারেক্টলি, যে আই এর ভ্যালু কিউ ইজ ইকুয়াল টু কেআইসি, আই এর ভ্যালুটা কিভাবে নিতে হবে, বিভিন্ন বছরের ম্যাক্সিমাম আই এর ভ্যালুটা বসাবো এবং তারপরে সেখান থেকে 10 বছর, 20 বছর, 50 বছর বা 40 বছর এরকম রিটার্ন পিরিয়ড, মানে এরকম সম্ভাব্যতা। 20 বছরে একবার হয় এরকম সম্ভাব্যতা, মানে সম্ভাব্যতা 1/20। 40 বছরে একবার হয় এরকম আয়ের ভ্যালু, মানে যার সেই আয়ের ভ্যালু যার সম্ভাব্যতা 1/40। তোমরা এটা করে এসছো। 50 বছরে একবার হয় এরকম আয়ের ভ্যালু নেওয়া, মানে 1/50 সম্ভাব্যতার আয়ের ভ্যালু নেওয়া। ঠিক একইভাবে, exactly the same way we analyze the height। আমরা প্রত্যেক বছরে এইচ ম্যাক্স কত হলো আমরা এগুলো বসাবো, বসিয়ে সেখান থেকে আমরা যে বাদ দিব সেটা আমরা কতখানি সেফ রাখতে চাই। আমরা এটা সে 10 years, 20 years, 40 years এরকম রিটার্ন পিরিয়ড। 10 years রিটার্ন পিরিয়ড মানে হচ্ছে সেই এইচ ম্যাক্স যার সম্ভাব্যতা হচ্ছে 1/10। এটা মানে হচ্ছে সেই এইচ ম্যাক্স যার সম্ভাব্যতা 1/20 ইকুয়ালি 40 years রিটার্ন পিরিয়ড, সেটা সম্ভাব্যতা হচ্ছে 1/40। এরকম নিয়ে যে এইচ ম্যাক্স এর ভ্যালুটা আসবে সেটা আমরা নিব। এখন 40 বছরে একবার হয় বা সম্ভাব্যতা যার 1/40, এরকম যদি আমরা এইচ ম্যাক্স নেই, তাহলে যে এইচ ম্যাক্স এর ভ্যালু আসবে সেটা বেশি নাকি 1/10 রিটার্ন 1/10 সম্ভাব্যতার যে এইচ ম্যাক্স সেটা বেশি? 40 বছরটা বেশি আসার কথা। 40 বছরটা বেশি আসার কথা। সুতরাং আমি আমার যে বাদ দেব সেই বাদ কি আমার 40 বছরে একবারও যেন অতিক্রম না করে, এরকম উচ্চতা যদি দিতে চাই তাহলে এটার এইচ ম্যাক্স বেশি আসবে এবং সেই এইচ ম্যাক্স ডিজাইন করলে আমার যে বাঁধের খরচ এটা বেশি হবে এবং 1/10 যে বাদ দিব, যে 1/10 সম্ভাব্যতা, অর্থাৎ 10 বছরে একবার যেন এটা অতিক্রম না করে, 10 বছরের পরে যেন অতিক্রম করে, এরকম আমরা যদি দেই তাহলে তার উচ্চতা কিছু কম হবে। সুতরাং আমরা যদি সেফটি বেশি চাই তাহলে কস্ট বেশি হবে, যদি সেফটি কম চাই তাহলে কস্ট কম হবে। সুতরাং এখানে আরেকটা জিনিস আছে যেটা আমি একটু জাস্ট বলে রাখি, যে কস্ট সেফটি এরকম, অর্থাৎ আমরা যদি বেশি সেফটি চাই আমার কস্ট বেশি হবে, যদি কম সেফটি চাই কস্ট কম হবে। and you will need this sort of relationship throughout your whole civil engineering career, because cost and safety are connected by this sort of curve or this sort of graph. May not be straight line, maybe something like this or whatever, or maybe something like this or this, but this is the trend usually. Okay, I now go back to this curve, to the cross section. তোমরা এখন stage discharge relationship জেনে গেছো। Now I want to show you that diagram again. ডিসচার্জের উপরে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, যখন স্যার মানে হাইট ম্যাক্সিমাম থাকে তখন স্যার কেন মানে কি ওটা ম্যাক্সিমাম হয় না, অন্য সময় হয় যে ফ্লোর উপরে ডিপেন্ড করে, কিন্তু হাইট যখন ম্যাক্সিমাম থাকে কেন হতে পারে না স্যার? হতে পারে না এই কারণে Q is equal to AV, ঠিক আছে, কিন্তু A কন্টিনিউয়াসলি চেঞ্জিং, কারণ নদীর পার ভাঙছে, যেটা আমি এখন তোমাদেরকে এখন এটাই আমি দেখাতে চাচ্ছি।
এটা একটু দেখো কেন হতে পারে না, ইউ উইল গেট ইউর আনসার। ঠিক আছে, এখানে দেখো আমরা তো এই যে শেডেড এরিয়া এটাই তো এ, রাইট? এই সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে কিউ আর ভি। ঠিক আছে, কিউ আর ভি যখন এই সারফেসের পারপেন্ডিকুলার ফ্লো করছে তখন কিন্তু এও চেঞ্জ হচ্ছে। তার মানে কিউ ভি এ তিনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। এটা এমন না যে এট এ টাইম একটা চেঞ্জ হচ্ছে আর বাকি দুইটা কনস্ট্যান্ট থাকছে। ঠিক আছে, সো তিনটা প্যারামিটার যখন একসঙ্গে চেঞ্জ হয় তখন এইচ ম্যাক্স আর কিউ ম্যাক্স একসঙ্গে ঘটে না। তুমি চিন্তা করো তিনটা প্যারামিটার যখন একসঙ্গে চেঞ্জ হবে, there is an inertia, রাইট? যখন তুমি গাড়িতে ব্রেক করো, গাড়ি কিন্তু একটা ভেলোসিটি আছে, গাড়ি কি ওখানেই থেমে যায়? ওখানে থামে না, একটা ইনার্শিয়া আছে, রাইট? এটা ডিসেলারেশন হয় এবং ডিসেলারেশন হয়ে ভেলোসিটি জিরো একটা সার্টেন টাইম পরে হয়। সো ইভেন দো you push the brake early, but due to the deceleration, the zero velocity is achieved at a time later than that. So একটা ইনার্শিয়ার জন্য একটা টাইম গ্যাপ আছে। যেহেতু এখানে তিনটা প্যারামিটার একসঙ্গে চেঞ্জ হচ্ছে, that is represented by this diagram where you see the changes in Q, you see the changes in peak flow, and you see the changes in H max. So all these do not coincide. এখানে আমার কোয়েশ্চেনটা, সময় কয়টা পর্যন্ত ক্লাস? স্যার এখানে শেডেড অংশটা কি মানে এরিয়া মিন করতেছে? হ্যাঁ, এরিয়া। অর্থাৎ নদীটা হচ্ছে এই কাগজের পারপেন্ডিকুলার ফ্লো করতেছে। ঠিক আছে, নদীটাকে আমি কেটে দেখাচ্ছি যখন আমি এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি জাস্ট আর লাস্ট আমি এই টপিকটা শেষ করি, 5 মিনিট সময় নেই একটু। জি স্যার। দেখো তোমরা সেপ্টেম্বর 9 থেকে সেপ্টেম্বর 15-এ স্টেজ উপরে উঠে গেছে কারণ কিউ বেড়ে গেছে about 10 times. But look at the river bed. River bed কি হয়েছে, উপরে না নিচে? সেপ্টেম্বর 9, সেপ্টেম্বর 15 উপরে উঠে গেছে। উপরে। হ্যাঁ, কেন 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 আমার কোশ্চেন হচ্ছে কেন? স্যার মানে আমাদের যে গ্র্যাডাল বা হচ্ছে সেটেলমেন্ট হয়েছে। হ্যাঁ, বেসিক্যালি এটা তো বন্যার শুরু। বন্যার শুরুতে কি হয়, যখন রান অফ আসে, সারফেস রান অফ আসে, চারপাশে গ্রামে বা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লুজ মেটেরিয়াল, গাছের ডাল, পাতা, ইটের টুকরা, বিভিন্ন জঞ্জাল এগুলো পড়ে থাকে মাটিতে। তো বৃষ্টির শুরুতে ফার্স্ট ওয়াশে এগুলো টান দিয়ে নদীর মধ্যে নিয়ে আসে। তো নদীর মধ্যে যখন নিয়ে আসে, নদীর তো তখনও ভেলোসিটি অনেক বাড়ে নাই, তখন এগুলো কি হয়, সোজা বেড লোড হয়ে যায়, রিভারের বেডে চলে যায়। এবং নাও ইউ ক্যান জাস্টিফাই ফ্রম কম্পিটেন্স অ্যান্ড ক্যাপাসিটি কেন এটা রিভারের বেডে যায়, কেন এটা সাসপেন্ডেড হয় না। I leave that question for you. সেই জন্য প্রথমে রিভারের বেড উপরে উঠে যায়। ঠিক আছে, এরপরে কি হয় দেখো, এরপরে কিউ আরো বেড়ে যাচ্ছে 10 টাইমস। তখন কি হয়, এটা রিভার ধীরে ধীরে ওই যে টার্বুলেন্স, আজকে বলেছি টার্বুলেন্স বা ভেলোসিটি গেইন করতে থাকে। এবং যখন ভেলোসিটি গেইন করতে থাকে তখন কম্পিটেন্স এবং ক্যাপাসিটি দুইটাই বাড়তে থাকে। এই দুইটা বাড়তে থাকে বলে তখন রিভারের বেডের যে মেটেরিয়াল এটা সাসপেন্ডেড অবস্থায় চলে আসে। এটাকে কোন টাইপ অফ মুভমেন্ট বলে আজকেই পড়িয়েছি। এটা হলো বেড লোড মুভমেন্ট, সালটেশন। ঠিক আছে, হ্যাঁ, সালটেশনের কারণে রিভারের বেড থেকে মেটেরিয়াল গুলো সাসপেন্ডেড অবস্থায় চলে আসে, যার ফলে দেখো রিভার বেড কিন্তু স্কাওয়ার হয়, অর্থাৎ রিভার বেড স্কাওয়ার হয়, অর্থাৎ রিভারের বেড নিচে চলে যায়। এবং এরপরে এইচ ম্যাক্স আমি এখানে অ্যাটেইন করে ফেলেছি, সে অক্টোবর 14 আমি এইচ ম্যাক্স অ্যাটেইন করেছি। তাহলে আমাকে বলো তো যে কিউ ম্যাক্স কোথায়? যদি অক্টোবর 14 এইচ ম্যাক্স হয়, যেহেতু আমি এরপরে ফলিং স্টেজ বলছি, তাহলে কিউ ম্যাক্স কোথায়? টার্গেটটাই স্যার সেপ্টেম্বর 15। নো, সেপ্টেম্বর 15 তো 6560 কিউ। আচ্ছা, তাহলে স্যার হচ্ছে অক্টোবর 14। অক্টোবর 14 এর আগে, অক্টোবর 14 এর আগে। প্লিজ রেফার টু ইওর স্টেজ ডিসচার্জ ডায়াগ্রাম। দেখো এইচ ম্যাক্স কোথায় এবং তার আগে কিউ ম্যাক্স হয়, রাইট? সো তার মানে অক্টোবর 14 এর আগে কোথাও একটা, এখানে কোথাও একটা কিউ ম্যাক্স ছিল। এবং তারপরে এটা হলো ফলিং স্টেজ, কারণ
স্টেজ যখন ফলিং, এই সারফেস যখন ফলিং, তখন এটা অফকোর্স এটা ফলিং স্টেজ। অ্যান্ড উই রিচ অক্টোবর 26, যেখানে আবার দেখো রিভারের বেড কিন্তু ফিল্ড। নাও ইউ হ্যাভ এনাফ থিওরি, এনাফ নলেজ টু এক্সপ্লেইন কেন অক্টোবর 14th এর পরে অক্টোবর 26 এ বেড ফিল্ড হলো। So if I ask you question about explaining this diagram, I hope you can do that. স্যার এই ডায়াগ্রামের ক্ষেত্রে অক্টোবর 14 এ স্কাউরিং সবচেয়ে বেশি হয়েছে আর স্কেল মানে হাইটটা অনেক বেশি আছে, তাহলে তো এই সময় সবচেয়ে বেশি পানি যাওয়ার কথা না, মানে অক্টোবর স্যার তো 14 এর বলছে যে ক্ষেত্রে তার আগে কিউ কোন একটা ম্যাক্সটা তো মোমেন্টে এখানে যায়। কথা হওয়ার কথা। কোথায়? আমি বুঝিনি, বলো। আমি আচ্ছা, সরি, এই I was ডায়াগ্রামে যে writing. মানে অক্টোবর 14 আছে হুম। এখানে, হ্যাঁ স্যার বলছি এখানে অক্টোবর 14 এর যে স্কেচটা দেওয়া আছে এখানে স্কাউরিং হওয়ার জন্য মানে গভীরতাও সবচেয়ে বাড়ে গেছে আর হাইটটাও অনেক বেশি হয়েছে, তাহলে স্টেজ এখানে কিন্তু এরিয়াটা গভীরতা না, বেশি। স্টেজ কিন্তু গভীরতা না, আমি আবার বলছি, সেটাই কিন্তু আমি প্রথমে বলেছিলাম। স্টেজ কিন্তু জিরো পানির থেকে উচ্চতা, উপরে। 0 থেকে কোথায় সেটা, হ্যাঁ বলো। শুনো, এইখানে এই জন্য তো আমি তোমাদেরকে প্রথমে স্টেজ ডিসচার্জ রিলেশনশিপটা আমি তোমাদেরকে দেখালাম, কারণ দ্যাট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন স্টেজ অ্যান্ড ডিসচার্জ। সো এইখানে ডোন্ট বি ডিসিভড টু সি দ্য এইচ ইজ ইকুয়াল টু এইচ ম্যাক্স, কারণ তুমি তো এইচ ম্যাক্স খালি চোখে দেখতে পাচ্ছ, তুমি তো কিউ ম্যাক্স খালি চোখে দেখতে পাচ্ছ না। কিউ কিন্তু বাড়ে, ভেলোসিটি বাড়লেও কিন্তু কিউ বাড়ে, রাইট? It is not only dependent on A. That is the catch. You can see only A, you can see only H, but you can see Q only by number, but not visually. You got my point? তুমি তো Q visually দেখতে পাচ্ছ না, because you don't know how much the V was. What was the reason of increase of Q? Is it A or V? That is the catch. জি স্যার, বুঝতে পারছি। Let us go back to our main topic. I know geomorphology is not so interesting subject, but you know there is something in it. এখানে I think I explained everything here except for the fact that আচ্ছা আজকে এই পর্যন্তই রাখি, তোমাদের সময়ও শেষ, আজকে এই পর্যন্তই রাখি because it will need some time. এইখানে আজকে শেষ করি, আজকে হলো 7 6। আচ্ছা তোমাদের লাস্ট ক্লাস কবে? আমার এই টার্মের লাস্ট ক্লাস কবে? এই টার্মের লাস্ট ক্লাস কবে? 16 তারিখ হ্যাঁ স্যার, সামনের মাসের 16 তারিখ স্যার। সামনের মাসের 16 তারিখ। স্যার আর ঈদের পরে স্যার আরো এক সপ্তাহ ক্লাস আছে। তারপরে ঈদের পরে স্যার এক সপ্তাহ ক্লাস আছে স্যার। ঈদ কবে? ঈদ স্যার 24 ওরকম তারিখে স্যার, 24 22 23। ও আচ্ছা আচ্ছা, ঈদের পর আরেক সপ্তাহ ক্লাস হবে। সো 16 তারিখে ক্লাস, এক সপ্তাহ স্যার। হ্যাঁ 16 তারিখে ক্লাস, তারপরে ঈদ, তারপরে এক সপ্তাহ ক্লাস। জি তো স্যার। ইফ দ্যাট ইজ সো, আমাদের আর কয়টা ক্লাস আছে আমি দেখি তো একটু। 4 5 6টা। ওকে, আমার এখানে এই কোর্সে তোমাদের 2টা ক্লাস টেস্ট নিব আমি, ঠিক আছে? সেই জন্য আমি জানতে চাইলাম। ঠিক আছে, আই থিঙ্ক উই ক্যান ফিনিশ ইট অ্যাকর্ডিংলি। আর যদি আগে স্যার আমার রোল 112 স্যার, আমি টিমসে অ্যাড নাই স্যার। কি নাই? আপনার টিমসে অ্যাড নেই স্যার। রোল নাম্বার 112? জি স্যার। পুরো রোলটা বলো। স্যার 1804112। 18041, আচ্ছা আমি তোমাকে অ্যাড করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।